অন্যান্য যে সভ্যতাগুলো ছিল সেটা পড়েছি। বিশেষ করে মিশর ছিল, আপনার মেসোপটেমীয়, তারপরে হচ্ছে সিন্ধু ছিল, হ্যাঁ, রোমান ছিল, গ্রিক ছিল। তো এইগুলো আমরা পড়ছি হচ্ছে সভ্যতা কি, সভ্যতা কোথায় বা কখন কিভাবে গড়ে উঠেছে, এই সভ্যতার নিদর্শনগুলো কি ছিল, বা এই সভ্যতার দ্বারা সমাজে কি কি ধরনের উপকার বা সেই সভ্যতার ফলশ্রুতিতে আমরা কিভাবে জীবনযাপন করি তার একটা প্রভাব সম্পর্কে আমরা পড়েছি। আচ্ছা, এখন যে জিনিসটা পড়তেছি আমরা সেটা হচ্ছে যে সভ্যতার পরের পার্ট। বোঝাতে পারলাম কি? এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই। আমরা যখন প্রথম ফার্স্ট সেমিস্টারে যখন শুরু করছিলাম তখন আমরা শুরু করছিলাম হচ্ছে কি দিয়ে, গুহা চিত্র থেকে শুরু করছি, তাই না? গুহা চিত্র থেকে শুরু করছি, তারপরে ওখান থেকে আসছি আমরা হচ্ছে সভ্যতাতে, সভ্যতা। তারপরে আমরা আসতেছি হচ্ছে এখন আপনার যে রেনেসাঁ যুগ আসবে, তারপরে হচ্ছে আপনার এই যে আধুনিক শিল্পকলা আসবে, তারপরে আস্তে আস্তে বর্তমান সময় চলে আসছে, তাই না? এটা একটা হচ্ছে চক্র। চক্রটা হচ্ছে যে গুহা চিত্র থেকে শুরু করে সভ্যতাগুলো আমরা পড়ে এসে এখন রেনেসাঁ থেকে শুরু করে আধুনিক শিল্পকলা। এখন এই এই জিনিসটা একটু বোঝেন তাহলে এটা ক্লিয়ার হবে। গুহা চিত্রগুলো যখন পড়লাম তখন হচ্ছে শিল্পের মানে এই সমাজের শুরুটা হয়েছিল, তাই না? আগুন জ্বালানো শেখা বা মানুষ কিভাবে বসবাস করে সেটা সম্পর্কে জানা, বা তাদের জীবন ধারণের স্টাইল বা রাজ কার্যক্রমগুলো কিভাবে চলে সেগুলো আমরা টুকটুক করে জানার চেষ্টা করছি। তারপরে যখন সভ্যতাগুলো আসলো তখন হচ্ছে যে এই সভ্যতার এই নিদর্শন বা হচ্ছে মায়া সভ্যতা বা যে সভ্যতাগুলো আমরা জানছি সেটা একটা লেভেল চলতেছিল। এখন আমরা আসতেছি হচ্ছে তারপরের লেভেল। এখন এই তারপরের লেভেলটা শুরু হয়েছে হচ্ছে আপনার সভ্যতা যাওয়ার পরে বিশাল একটা সময় গ্যাপ ছিল। মানে এই সভ্যতাগুলো তো আপনার শুরু হয়েছিল প্রায় 3000, 4000, 2500, 2000 খ্রিস্টপূর্বে, খ্রিস্টের জন্মের আগে। এখন আমরা এসে গেছি কি খ্রিস্টের জন্মের পর থেকে আমরা হচ্ছে যে জিনিসগুলো এখন পড়বো সেটারই ধারাবাহিকতা চলবে। তার মধ্যে হচ্ছে ধরেন 1200 থেকে 1350 থেকে ছিল একটা অন্ধকার যুগ, তাই না? এই অন্ধকার যুগের পরে আস্তে 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 হচ্ছে রেনেসাঁ যুগ। রেনেসাঁ যুগের পরে আসবে হচ্ছে আধুনিক শিল্পকলা, ঠিক আছে? এটা একটা চেইন, বুঝছেন? এটার পরে ওটা, ওটার পরে এটা, তারপরে এইভাবে ব্যাপারগুলো আসছে। তার এর আগে আমরা পড়লাম হচ্ছে আপনার যেমন আচার অনুষ্ঠান, মোটিভ, যেমন গত সেটা পড়ছিলাম আমরা হচ্ছে লোকশিল্প, ভারতবর্ষের শিল্প, এটা পড়ছি। তার আগের দিন পড়ছি আমরা হচ্ছে বিশ্বর বিভিন্ন ধরনের শিল্পী ও তাদের শিল্পকর্ম করছি। আর আজকে পড়ছি হচ্ছে আমরা পড়ছি আরেকটা শীটের, সেটা হচ্ছে 12120 বিষয় কোড। আর আজকের বিষয় হচ্ছে আধুনিক শিল্পকলা, ঠিক আছে? আমরা একটু এই শীটের একটু সাহায্য নিয়ে আপনাদেরকে একটু পড়ানোর চেষ্টা করি যে বিষয়গুলো কি, আমি একটু জাস্ট আপনাদেরকে ধারণা দিই। এখন আধুনিক শিল্পকলা যেটা হচ্ছে যে আধুনিক শিল্পকলা সেটা মোটামুটি হচ্ছে আপনার 15, 16, 17 শতকে এটা মূলত শুরু হয়। এটা এইভাবে চলতে চলতে মোটামুটি হচ্ছে আপনার 1800 শতকের পর থেকে এটা একটা পরিপূর্ণ রূপ পায়, ঠিক আছে? সেটারই হচ্ছে যে আজকে ফলশ্রুতিতে যেটা বিষয়গুলো আসবে সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। দেখেন যে পেশি শক্তির সমাপ্তির পরে অষ্টাদশ শতাব্দী থেকে ধরা হয় আধুনিক যুগ। তার মানে আধুনিক যুগ কত সালে ধরা হয়, এই প্রশ্নটা গতবারে মেবি আসছিল যে আধুনিক যুগ কত থেকে ধরা হয়। আধুনিক যুগ ধরা হয় হচ্ছে 1800 শতকের পরে। তখন হচ্ছে যে আপনার আধুনিক যখন যুগটা আসে তখন কি হয় জানেন? বিভিন্ন ধরনের, এর আগে আমি একদিন বলছিলাম যে বিশেষ করে ইংল্যান্ড বা ইউরোপীয় অঞ্চলে ব্যাপক হারে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল শিল্পকর্মের আবির্ভাব হয়। ইন্ডাস্ট্রিয়াল শিল্পকর্মের আবির্ভাব হওয়ার ফলে পেশি শক্তি যেটাকে বলা হচ্ছে, মানে যে আমরা যে কায়িক শ্রম করতাম, যেমন লাঙল দিয়ে হচ্ছে মাটি চাষ করা বা হচ্ছে আরো বিভিন্ন রকম কুমার কামার যেমন ডাইরেক্ট করে, সেই জিনিসগুলো হচ্ছে ডাইরেক্ট কাজগুলা মানে শক্তি খাটিয়ে না করে মেশিন আসলো, মেশিনের উদ্ভব শুরু হলো। এই মেশিনটাকে এই আমাদের যে চারুশিল্প, এই চারুশিল্পটা একটা আধুনিক রূপ দেয়, ঠিক আছে? আধুনিক রূপ দেওয়ার ফলে
একটা নতুন যুগের সূচনা হয়, সেই যুগটার নাম হচ্ছে আধুনিক যুগ। সেটা শুরু হয় কত সাল থেকে? 1800 শতকের পর থেকে শুরু হয়, বা 1800 শতক থেকে শুরু হয়, এইভাবেই লিখবেন, ঠিক আছে? এটা মনে রাখা উচিত আর কি। সেখান থেকে শুরু হয়, তারপরে হচ্ছে তখন মানুষের কি হয়, মানুষের হচ্ছে পেশি শক্তির ব্যবহারটা শেষ হয়ে গিয়ে বুদ্ধি শক্তিটা চলে আসতে শুরু করে। আপনারা খালি আমার কথা শোনেন, তাহলে বুঝতে পারবেন। বিচার এবং স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী, এ কারণে আধুনিক মানুষের চিন্তা ও কাজের মধ্যে আছে চলমান ধারা ও অগ্রগতি। অতীতের অভিজ্ঞতাকে আরও পরীক্ষা নিরীক্ষা করে আধুনিক মানুষ শিল্পকলাতে নিয়ে এসেছে এক নতুন বৈচিত্র্য। এর প্রকৃতি জটিল এবং ব্যাপক। কাল পরিক্রমায় চিত্রশিল্প, ভাস্কর্য, স্থাপত্য কলার বস্তুর নিষ্ঠতা ছেড়ে চলে এসেছে বিমূর্ত রীতিতে। মানে আমরা যখন আগে শিল্পকর্মগুলো করতাম তখন কি থাকতো, যে যেমন একটা মানুষকে দেখলে একটা মানুষকে হুবহু আঁকার চেষ্টা করি, মানুষের গায়ের কালার বা রং বা তার ড্রেস আপ বা তার পোশাকের ভাঁজগুলা যেভাবে দেখছি সেভাবে আমরা আগে হচ্ছে আঁকার চেষ্টা করছি, বা এই যে প্রাকৃতিক দৃশ্য আঁকার চেষ্টা করছি, ফলমূল যেগুলো বিভিন্ন রকম আঁকার চেষ্টা করছি না, সেই জিনিসটাই এই আধুনিক যুগে এসে নতুন একটা রূপ পাইছে। সেই রূপটা হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধিদীপ্ততা। মানে হচ্ছে যে আমি আমার ভাষাটা প্রকাশ করছি, কিন্তু সেটা একটু নতুন আঙ্গিকে। যেমন একঘেয়েমে থাকে না, আপনারা প্রতিদিনই কি মাছ মাংস খেতে ভালো লাগে? খেতে 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 একসময় মনে হয় না যে মাছ মাংস খেতে খেতে আমরা বোরিং হয়ে গেছি, এখন একটু সবজি খাই, বা সবজি খেতে খেতে বোরিং হয়ে গেছে, এখন একটু আমরা মাছ মাংস খাই, এই তো। তো এইখানেও বিষয়টা হচ্ছে এটা, যখন হচ্ছে যে এরকম বোরিংতা চলে আসে, এই স্বাভাবিক শিল্পকর্ম বা স্বাভাবিক যে দর্শনগুলো আমরা চর্চা করছি, তখন হচ্ছে একটা বিমূর্ত ভাব আসে। বিমূর্ত ভাব মানে হচ্ছে যে শিল্পে আকার আকৃতি কোনো কিছুই থাকবে না, ঠিক আছে? জাস্ট হচ্ছে কিছু ফর্ম, কিছু রং, হ্যাঁ, কিছু মোটিভ ব্যবহার করে সেগুলোকে প্রকাশ করা হয়। যেমন বলেছিলাম এর আগে যে সাদা রং কিসের প্রতীক? শান্তির প্রতীক। সবুজ রং প্রতীক হচ্ছে বিজয়ের প্রতীক। হলুদ রং হচ্ছে বিষণ্ণতার প্রতীক। কালো হচ্ছে শোকের প্রতীক। লাল হচ্ছে যুদ্ধেরও প্রতীক, আবার বিজয়েরও প্রতীক, আবার ভালোবাসারও প্রতীক, তাই না? এই যে এই রংগুলা যে বিভিন্ন রকম ফর্ম, চারকোনা হতে পারে, ত্রিকোণা হতে পারে, অন্যরকম মাধ্যম হতে পারে। তো এগুলো মাধ্যম দিয়েই যখন আমরা একটা শিল্পকর্ম রচনা করছি তখন সেটাকে বিমূর্ত বলছি। এখন দেখেন যে আমি যদি একটা সাদা রং এবং লাল রং দিয়ে একটা ছবি আঁকি, তাহলে এটা কি বোঝাবে? শান্তি বোঝাবে, ভালোবাসা বোঝাবে, আবার বিপদও বোঝাবে, তাই কি না? শুধু রংগুলাকে যদি আমি খাতার মধ্যে ছেড়ে দেই তাহলে একটা সুন্দর ভাবটা ফুটে ওঠে। বুঝতে পারলাম? সম্প্রতি ঐতিহাসিকগণ মনে করেন ইউরোপের আধুনিক শিল্প ছিল হচ্ছে প্রতিষ্ঠিত এবং আধুনিক শিল্পের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। অবশ্য প্রতিষ্ঠিত শব্দটি এখানে শাব্দিক অর্থে ব্যবহৃত না হয়ে বাবার্থে ব্যবহৃত হয়েছে। মানে আমরা সারাংশ বা ভাব সম্প্রসারণ আগে পড়েছি, তো সেখানে কি থাকতো? একটা কথা লেখা থাকতো, সেটার একটা বিশাল বিশদ একটা বিবরণ আমাদেরকে দিতে হতো। ঠিক এই আধুনিক যুগে এসে শিল্পীরা কি করলো? শিল্পীরা একটু বুদ্ধি খাটিয়ে শিল্প চর্চা রচনা শুরু করলো। আসলে এখানে ব্যাপার হচ্ছে কি, যে শিল্পকে আসলে আপনাদের কি মনে হয় যে আমরা এমনি এমনি করি? শিল্পের কিন্তু একটা ভাব গাম্ভীর্যতা আছে, যে শিল্প আমরা কেন করব, শিল্প করব কেন, শিল্প করার কারণ কি, এবং কাদের জন্য করব, ঠিক আছে? তখন হচ্ছে এই আধুনিক যুগের আবির্ভাবটা হয়। আচ্ছা, আমরা একটু চলে যাই। আধুনিক মতে বিশ্বাসী শিল্প সৃষ্টির ক্ষেত্রে মূলত 6টি শর্ত আরোপ করেন। মানে আধুনিক সময়ে অনেক যে শিল্প বর্গ আছে বা শিল্প সমালোচক আছে, যারা যদি সমালোচনা না করে তাহলে আপনার শিল্প ভালো হলো না খারাপ হলো আপনি কিন্তু বুঝবেন না। এজন্য শিল্পের সমালোচনা দরকার আছে। আপনারা যেমন একটা মুভি দেখতে গেলে কি করেন? একটা মুভির কিন্তু বলেন যে মুভিটা চমৎকার, বান্ধবী তুই এটা দেখিস, বা বন্ধু তুই এটা দেখিস, হ্যাঁ, বা ওই নায়কটা হেভি হ্যান্ডসাম, বান্ধবী ওর সাথে যদি প্রেম করতে পারতাম। এই যে অভিব্যক্তিগুলো না, এই অভিব্যক্তিগুলা যখন সমালোচকরা হচ্ছে বিভিন্নভাবে প্রকাশ শুরু করে, তখন 6টা শর্ত আরোপ করে। এই আধুনিক শিল্পকলার ক্ষেত্রে আমরা এই 6টা শর্তই পড়ব। তাহলে আধুনিক শিল্পকলা মূলত শুরুটা কবে হয়? 1800 শতকের পর থেকে শুরু হয়। এবং আধুনিক শিল্পকলার ক্ষেত্রে আপনার যারা শিল্প সমালোচক আছে বা শিল্প বিজ্ঞ আছে, তারা কি করলো? 6টি শর্ত আরোপ করে, যে এই 6টি শর্ত যদি একটা শিল্পকর্মের মধ্যে থাকে তাহলে সেটা একটা আধুনিক শিল্প রূপে
বা বর্তমান 1800 শতকের পরে যে শিল্পকলা আমরা বলছি বা দেখছি সেটা সেই সময়ের শিল্প হিসেবে ধরা হবে। এখন তবে প্রকৃত আধুনিক শিল্প আন্দোলন অনেকগুলো স্টাইলের সমন্বয়ের সমষ্টি। মানে এই যে 6টি যে শর্তের কথা বলা হচ্ছে, এই 6টা শর্তের মধ্যে হচ্ছে যে শর্তগুলা সবগুলার একটা সমষ্টি মিলেই একটা হচ্ছে আধুনিক শিল্প। এই সমষ্টিগুলাই হচ্ছে আমাদের পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে। একটা হচ্ছে কিউবিজম, একটা হচ্ছে ফোরবিজম, একটা হচ্ছে দাদাইজম, একটা বিমূর্ত চিত্রকলা, একটা পিউরিজম, একটা এক্সপ্রেশনিজম। আচ্ছা স্যার এগুলো তো আছে সেটা না? হ্যাঁ, এগুলো সবই আছে। এখন আপনারা অনেকেই মনে করতেছেন যে এইগুলো তাহলে আমরা কিভাবে পড়বো। এখন যদি প্রশ্ন এমন আসে যে আধুনিক শিল্পকলা কখন থেকে শুরু হয়, আধুনিক শিল্পকলা বলতে কি বোঝো, এই শিল্পকলার যে উল্লেখযোগ্য শর্তগুলো ছিল বা এই শিল্পকলা তৈরির ক্ষেত্রে যে সমষ্টিগুলো ছিল সেগুলো কি কি, সংক্ষিপ্ত আকারে বর্ণনা দাও। যদি এরকম একটা প্রশ্ন আসে 15 মার্কের, তখন আমরা কি করতে পারি। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে যাই। এগুলো জাস্ট হচ্ছে একটু বোঝার বিষয় আছে, বুঝলেন? একটু জাস্ট ঠান্ডা মাথায় একটু বুঝবেন। ঠান্ডা মাথায় বোঝার পরে একবার যদি রিডিং দেন, দেখবেন যে দ্বিতীয়বার যখন আরেকবার রিডিং দিতে যাচ্ছেন আপনাদের অর্ধেক পড়া ওখানেই হয়ে যাবে। আর আমি বারবার করে বলতেছি যে এই থিওরিক্যাল টার্মগুলা খুবই ইজি ম্যাম, এই থিওরিক্যাল। আচ্ছা ধরেন এই যে আধুনিক শিল্পকলা শুরু হবে এইভাবে যে আধুনিক শিল্পকলা কাকে বলে, আধুনিক শিল্পকলা কাকে বলে। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আমি এখনো খুব ভালো নাই ম্যাম, ভালো থাকার চেষ্টা করছি, অভিনয় করছি ইনশাল্লাহ। আর 1.5 থেকে 2 মাস লাগলে আমাদের পরিবারের উপর ঝড়টা যাবে। আচ্ছা, তারপরে আধুনিক শিল্পের স্টাইলগুলো কি কি? ইনশাল্লাহ ম্যাম, ইনশাল্লাহ সমষ্টি। এই যে বিষয়গুলো, প্রশ্নগুলো এইভাবে একটা হবে যে আধুনিক শিল্পকলা কাকে বলে। আধুনিক শিল্পের যে স্টাইলের সমষ্টিগুলো কি কি, বিস্তারিত লিখো বা সংক্ষেপে বর্ণনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো পরে আমি আপনাদেরকে সব ঠিকঠাক করে দেবো। এখন শুধু একটু ধারণাগুলো দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনারা এগুলো দেখে ভয়টা না পান। এবং এই ভয়টা পাবেন না তখনই যখন একটু জাস্ট আমাকে একটু ফলো করেন, দেখেন এই জিনিসগুলো ইজি হয়ে যাবে। এখন বইয়ে যেভাবে আছে, আসসালামু আলাইকুম স্যার, বইয়ে যেভাবে আছে সেটা হচ্ছে যে আধুনিক শিল্পকলা কি, এখানে আপনাদের যে শীটে যেগুলো দেওয়া আছে এগুলো একটু বুঝতে কষ্ট হবে, জাস্ট একটু আমাকে একটু ফলো করেন তাহলেই হবে। এখন এই 1800 শতকের পর থেকে যে শিল্পকলার সৃষ্টি হয়েছে সেটাকে বলতেছি আমরা কি, আধুনিক শিল্পকলা। আধুনিক শিল্পকলার কয়টি শর্ত আছে? 6টি শর্ত আছে। এই 6টি শর্তের স্টাইলগুলোর সমষ্টি হচ্ছে আধুনিক শিল্পকলা বা বিমূর্ত শিল্পকলা। এখন এর মধ্যে যে 6টি পয়েন্ট আছে, এই 6টি পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই 6টি পয়েন্ট আপনাদেরকে একটু লিখে দেই। এগুলাই হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আপনাদের আসে। এক নম্বর হচ্ছে কিউবিজম। এইগুলো কিন্তু খুব ইজি, বুঝছেন? নামগুলো খুব কঠোর হলেও এগুলো জাস্ট একবার করে পড়বেন, দেখবেন যে কোনো হবে না। ফরবিজম, আমি এগুলো একটু বোঝাই দিচ্ছি যে ইজমগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, এগুলো এইভাবে লেখার কারণটা কি। দাদাইজম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর, ভালো আছেন?
তারপর হচ্ছে বিমূর্ত চিত্র। রাসেল সাহেব ভালো আছেন না? থ্যাংক ইউ। না 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 লিখলে হবে, এটা শীটেই পাবেন। আমি এগুলো জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য একটু দেখাচ্ছি। পিউরিজম, জি ম্যাম, হ্যাঁ। না 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 এটুকু লিখলে হবে না, এটা আপনি একটু কিন্তু আমি বললাম যে আধুনিক শিল্পকলাটা যে জিনিস সেটা হচ্ছে যে 1800 শতকের পর থেকে আধুনিক শিল্পকলার যাত্রা শুরু হয়। এই আধুনিক শিল্পকলা মানে হচ্ছে যখন পেশি শক্তি, মানে আমরা যে কায়িক শ্রম করে যে আগে ফসল ফলানো হতো বা বিল্ডিং গুলার বিভিন্ন কৃত্রিকালাপ করা হতো বা ইট দিয়ে বিভিন্ন রকম গাঁথনি হতো, সেটা কি হলো পরবর্তীতে ইটের বদলে কি আসলো, রড আসলো। তারপরে হাল চাষ করে গরুর বদলে কি আসলো, মেশিন আসলো। এখন যখন এই পেশি শক্তির পরিবর্তে যখন বুদ্ধি শক্তির মাধ্যমে চিত্রকলা বা বিমূর্ত শিল্প বা শিল্পকলার উদ্ভব ঘটে, তখন সেটাকে আমরা আধুনিক শিল্পকলা বলি, যা 1800 শতকের পর থেকে শুরু হয়। এটা বইয়ে পাবেন না, এই কথাগুলো জাস্ট একটু মনে রাখলেই হচ্ছে মোটামুটি ধারণাটা পেয়ে যাবেন, বুঝছেন? মানে ইউরোপে মোটামুটি ভাবে 1800 শতকের পরে হচ্ছে হাজার হাজার ইন্ডাস্ট্রি তৈরি হয়, বিশেষ করে ইংল্যান্ডে। ইন্ডাস্ট্রি হওয়ার পরে এই ইন্ডাস্ট্রিগুলোতে তখন হচ্ছে কি হয়, এই যে এখন যেমন মাটি তোলার ক্রেন তৈরি হয়েছে বা বিভিন্ন ধরনের জিনিস আছে না, হাজার হাজার শ্রমিকের মানে কর্মক্ষমতাটা কমাই দিচ্ছে। তখন থেকে এই যে 1800 শতকের পর থেকে আধুনিক শিল্পকলাটা শুরু হয়, বুঝছেন? মানে পেশি শক্তি বিলুপ্ত হয়, বুদ্ধিদীপ্ত শক্তির উদ্ভব ঘটে, তাকে আমরা আধুনিক শিল্পকলা বলি। এখন এই যে এখানে এইটা আবার এতটা ডিটেল, এই যে কিউবিজম, ফর্মিজম, দাদাইজম, বিমূর্ত চিত্রকলা, পিউরিজম, এক্সপ্রেশনিজম মানে কি জানেন? এক্সপ্রেশন। আচ্ছা, দাদাইজম মানে হচ্ছে যে যুদ্ধ, ফাইট। দাদা মানে কি, আমরা কথায় কথা বলি না, কে দাদাগিরি করছিস? কলকাতার মানুষরা দেখবেন যে দাদাগিরি বা বিভিন্ন শব্দগিরি বিভিন্ন মুভিতে শোনা যায়, বা আমাদের দেশীয় বাংলা মুভিগুলোতে যে ওখানে খুব অমুক মাস্তান রাস্তায় খুব দাদাগিরি করছে, যে একটু একটু শার্টিং দিয়ে আসি, এই যে শব্দগুলো আছে না, এই শব্দটারই একটা রূপ হচ্ছে দাদাইজম। যেমন আমিও কিন্তু দাদাইজমের মোটামুটি 56টা শিল্পকর্ম তৈরি করছিলাম। মানে এই যে শ্রমিকদেরকে নিয়ে করছিলাম কিভাবে, যে 2-3টা শ্রমিক বসে আছে, তাদের পাশে দেখা যাচ্ছে ভাঙাচোরা কোদাল পড়ে আছে, বটি বসে আছে পড়ে আছে, বা অন্যান্য যে সরঞ্জামগুলো আছে সেটা ছবিতে নিয়ে আসছি। নিয়ে আসার ফলে কি হচ্ছে, এটা একটা এগুলো এক একটা অস্ত্র না এক প্রকার। তো এগুলো যখন আমি হচ্ছে প্রকাশ করছি, তখন কি প্রতিবাদ বোঝাচ্ছে না যে আমি অস্ত্রগুলো প্রকাশ করছি, তখন আমার মধ্যে একটা প্রতিবাদ আসছে। এই প্রতিবাদটাই হচ্ছে কিন্তু দাদাইজম। কেমন? আচ্ছা, এটা একটু ডিটেলস, ঠিক আছে? একটু ডিটেলস আমরা একটু একটু করে রয়ে শুয়ে পড়বো। আমরা শুরুতেই শুরু করি হচ্ছে ইমপ্রেসিজম। আচ্ছা, আরো কয়েকটা এখানে আছে, ইমপ্রেসিজম, ফবিজম, কিউবিজম, বিমূর্ত এক্সপ্রেশনিজম, দাদাইজম। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কিউবিজমটা আপনাদের দিলাম, আরেকটা আছে হচ্ছে এখানে ইমপ্রেস। ইমপ্রেসিভিজম। স্যার তাহলে 7টা হয়ে গেল। ও, এগুলো আরো আছে, বুঝছেন? এগুলো আরো আছে। এগুলো কি হয় জানেন, কয়েকটার মধ্যে কয়েকটা প্রকার যদি আমরা ঢুকাই দেন, যেমন এক্সপ্রেশনিজমের মধ্যে ইমপ্রেসিভিজম যদি ঢুকাই দেন কোনো সমস্যা নাই, 6-7টা করে আছে। হ্যাঁ, দেখেন আমরা এক এক করে যাই। প্রথমে যাই হচ্ছে ইমপ্রেসিভিজম, এটাতে পড়াচ্ছে। দেখেন এই ব্যাপারটা হচ্ছে 19 শতকের মাঝামাঝি সময়ে এই ধারার জন্ম দেন কয়েকজন বিখ্যাত শিল্পী, যাদের মধ্যে অন্যতম হলো মোনো, আলফ্রেড সিসলে, পিয়ের আগস্ট রেনোয়া, ক্যামল পিসারো, এডগার দেগা। এর মধ্যে যে এইটা পড়বেন, এডগার দেগা, হেনরি, আচ্ছা তারপরে হচ্ছে মোনো, পিয়ের আগস্ট রেনোয়া, এই কয়েকটা নাম মনে রাখলেই হচ্ছে। আচ্ছা, ইমপ্রেসিজম এমন একটি আন্দোলন যেখানে বস্তুবাদী এবং প্রয়োগবন্দীদের আদর্শগুলো যুক্তিসঙ্গতভাবে বাস্তবায়ন করা হয়েছে। যেখানে বস্তুবাদী এবং প্রয়োগবন্দীদের আদর্শগুলো যুক্তিসঙ্গতভাবে বাস্তবায়ন করা হয়েছে। ইমপ্রেসিনিস্টদের কাছে বাস্তববাদীদের মতো জাগতিক
বড়টাই ছিল প্রকৃতি বিবেচনার বিষয়। স্যার কয় পৃষ্ঠা ওই শীটটা? আচ্ছা, এই শীটটা হচ্ছে 39 থেকে 45 পর্যন্ত লেখা আছে। আচ্ছা, এইগুলো সমস্যা নেই, আপনারা হচ্ছে পেয়ে যাবেন এখান থেকে। এডগার দেগা, হেনরি, এই 3-4টা পড়লেই হচ্ছে, বাদ বাকিগুলো দরকার নাই। বিশেষ একটি সময়ে প্রকৃতি শিল্পীদের চোখে যেভাবে ধরা পড়েছে তা অথবা তিনি যেভাবে অনুভব করেছেন তাকে রূপদান করতে তারা সদা সচেষ্ট ছিলেন। তারা জানতেন আলোর পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপে পরিবর্তন ঘটার সময়ে শিল্পীরা সবচেয়ে বেশি উজ্জ্বল রং ব্যবহার করতেন। তারা আলোর কার্যক্রম সম্পর্কে চিন্তা করতেন। এক কথায় একজন শিল্পী চিত্রাঙ্কনের সময় বিষয়বস্তু তার পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে আলো, বন্যার প্লাবন দেখতে পান, শিল্পী সে আলো দেখতে আকৃষ্ট হবেন তা মোটেই বিস্ময়কর নয়, এবং সে আলো তারা ব্যবহার করত তাদের সৃষ্টিকর্মগুলোতে। বুঝতে পারছেন? মানে এটাতে বলতেছে যে যেখানে বস্তুবাদী এবং প্রয়োগ বন্দীদের আদর্শগুলো যুক্তিসঙ্গতভাবে বাস্তবায়ন করা হয়েছে, যেখানে বস্তুবাদী মানে বাস্তববাদী বলতে যে আমি একদিন আপনাদেরকে বলছিলাম না যে সূর্য যেদিক থেকে ওঠে গাছগুলো সেদিকে হেলে থাকে, তার মানে এটা কি? সে খাদ্য গ্রহণ করার জন্য সূর্যকে ফলো করে। ঠিক আছে, এখানে সেই জিনিসটাই বলতেছে ইমপ্রেসিনিজম। ইমপ্রেস করা বোঝায় না, ইমপ্রেসিনিজম। এখন এখানে যেটা বলতেছে যে দেখেন, তারা জানতেন আলোর পরিবর্তনের সাথে প্রকৃতির রূপের পরিবর্তন ঘটার সময়ে শিল্পীরা সবচেয়ে বেশি উজ্জ্বল রং ব্যবহার করেন। মানে সবচেয়ে বিকালের দিকে অনেক রকম রঙের খেলা হয় প্রকৃতিতে, দেখছেন? যেমন হলুদ, লাল, কমলা, তারপরে প্রকৃতির যে রূপের পরিবর্তন ঘটে, ফুল ফলাদির যে পরিবর্তন ঘটে, শিল্পীরা তখন কি করতো? বেশি পরিমাণে রং ব্যবহার করতো, উজ্জ্বল রং, এবং ছবিকে একটা ধারার মধ্যে তারা রেখে নতুন একটা আঙ্গিকে ছবিটা প্রকাশ করার চেষ্টা করলো। কিন্তু তার আগে কিন্তু দেখবেন রঙের ব্যবহারটা আবার সেভাবে হতো না। উজ্জ্বল রঙের, মানে 1800 শতকের আগের কথা বলছি, উজ্জ্বল রঙের ব্যবহারটা কম হতো। ঠিক আছে, মানুষ হচ্ছে যে মোটামুটি গতানুগতিক ধারার যে ড্রয়িং করা ছবি আঁকা সেভাবে আঁকতো। সেটা থেকে এই 1800 সালের পর থেকে হঠাৎ করে গোটা বিশ্বের মানুষের একটা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন আবার শিল্পীদের মধ্যেও ঘটে। ঠিক আছে, শিল্পীদের মধ্যে ঘটার পরে তখন হচ্ছে এই যে রঙের ব্যবহারটা বেশি বাড়তে থাকে, এবং ইমপ্রেশনিজমের মধ্যে যে ভাবগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা জানতেন আলোর পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপের পরিবর্তন ঘটার সময় শিল্পীরা সবচেয়ে বেশি উজ্জ্বল রং ব্যবহার করতেন। তারা আলোর কার্যক্রম সম্পর্কে চিন্তা করতেন, যে আলোর যে একটা কার্যক্রম আছে, যে আলোটা কিভাবে প্রকৃতিতে প্রভাব ফেলছে, কিভাবে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এবং যাওয়ার সময় কি ধরনের প্রকৃতির রূপের পরিবর্তন ঘটছে। যেমন এক এক সময় হচ্ছে এক এক ধরনের রূপের পরিবর্তন ঘটে না? যেমন ধরেন প্রকৃতির যদি আলো না থাকে তখন কি হয়? গোটা পৃথিবী কালো হয়ে যায়। পৃথিবীর কিন্তু অ্যাকচুয়ালি কোনো রং নাই, টোটাল পৃথিবীটা কিন্তু হচ্ছে কালো। জানেন এটা? টোটাল পৃথিবীটাই কালো। যখন সূর্যের আলো ওই পাতার উপরে পড়তেছে, পাতাটা আমরা সবুজ দেখতে পাচ্ছি। তার আগে কি যত গভীর হয় তত নীল হয় না? নীল হয় কিনা? আকাশ যেমন গভীর নীল দেখতে পাচ্ছি, তেমন প্রকৃতিটাও হচ্ছে যে যত ডিপ হয়, মানে যদি সূর্যের আলো না থাকে তাহলে টোটালটা কি দেখি? আমরা কালো দেখি। তো এই যে যখন সূর্য উঠে তখন তো অনেক রকম হচ্ছে রঙের খেলা করে। এই খেলাটারই কিছু বিষয়বস্তু 2-1 লাইন করে লিখতে হবে, এবং ইমপ্রেশনিজমটা কি সেটা প্রকাশ করতে হবে। সেটা এখান থেকে প্রকাশ করলেই হবে। যে আমি এই যে একটু মার্ক করে দিচ্ছি যে ইমপ্রেশনিজম এমন একটি আন্দোলন যেখানে বাস্তববাদী যুক্তিসঙ্গত হয়েছে। এই যে শীটটাতে আমি মোটামুটি দেখালাম, যদি আসে তাহলে এতটুকু মোটামুটি একটু মনে রাখবেন। এতটুকু মনে রাখলে দেখবেন এর মধ্যে 2-3 লাইন ভুলে গেছে, ভুলে গিয়ে যতটুকু বাঁচবে অতটুকু লিখলেই হচ্ছে। ঠিক আছে, কারণ ওটা সবাই ভুলে যায়, কিন্তু আমি যেটা বললাম সেটাই হচ্ছে মনে রাখবেন। ওকে, ইমপ্রেশনিজম। এখন আসি আমরা হচ্ছে ফবিজমটা হচ্ছে তারপরে এই যে এটা কিউবিজমটা আমরা পরে যাচ্ছি। বিজ্ঞানের বিস্ময়কর উন্নতির সাথে সাথে পৃথিবীর সবকিছুতেই যেমন পরিবর্তন আসে, তার প্রভাব শিল্পকলাতেও সর্বত প্রভাবিত হয়। শিল্পীরা গতানুগতিক ধারা পরিত্যাগ করে নতুন ধারার সন্ধানে উৎসাহী হয়ে ওঠে।
তাই 1904 সালে ইমপ্রেশনিজমের বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ বিদ্রোহ ঘটে শিল্পীদের মনে। এই সময় বিভিন্ন সভ্যতার শিল্পকর্মের দ্রুত উন্মোচন ঘটতে থাকে প্রত্নতত্ত্ব গবেষণার মাধ্যমে। এতে শিল্পীরা এক নতুন দিগন্ত সন্ধান পান। ফবিজম যখন আসে, আচ্ছা দেখেন, আচ্ছা বিজ্ঞানের বিস্ময়কর উন্নতির সাথে সাথে পৃথিবীর সবকিছুতে যেমন পরিবর্তন আসে, তেমনি শিল্পকলাতে পরিবর্তন আসে। তেমনি একটি পরিবর্তন গঠনের ধারার পরিত্যাগ করে নতুন ধারার সন্ধানে উৎসাহী হয়ে ওঠে। আমরা একটু আগে বললাম না যে প্রকৃতির যে বিভিন্ন রূপ, তার যে উজ্জ্বল রং শিল্পীরা যখন শিল্পকর্মে ফুটিয়ে তুলতে শুরু করে, তখন হচ্ছে একদল আর্টিস্ট 1904 সালে তখন এই ইমপ্রেশনিজমের উপরে খেপে যায়, রেগে যায়। কি সব ধারা শুরু করছে এই যে আর্টিস্টরা, এই ইমপ্রেশনিজমের মধ্যে এসে এই যে প্রকৃতির যা আছে তাই এভাবে দেখাচ্ছে। এভাবে বেশ কিছু শিল্পী হচ্ছে রেগে যায়। রেগে যাওয়ার ফলে নতুন একটা রূপের আন্দোলন তৈরি হয়, সেটাকে বলতেছে ফবিজম। এই যতগুলা পড়াচ্ছেন এগুলো সবই হচ্ছে একটা প্রকার আন্দোলন, মনে থাকবে, এক প্রকার আন্দোলন। এই আন্দোলনের কথাটা লিখবেন, সমস্যা নাই। শিল্পীরা গতানুগতিক ধারা পরিবর্তন করে নতুন ধারার সন্ধানে উৎসাহী হয়ে ওঠে। তাই 1904 সালে ইমপ্রেশনিজমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিদ্রোহ ঘটে শিল্প আন্দোলনে। এই সময় বিভিন্ন সভ্যতার শিল্পকর্মের দ্রুত উন্মোচন করতে থাকে প্রত্নতত্ত্ব গবেষণার মাধ্যমে। এতে শিল্পীদের নতুন দিগন্তে উন্মেষ ঘটে। আচ্ছা, বিদেশি সকল প্রকার শিল্পকলা, বিশেষ করে গথিক, পারস্য এবং ভারতীয় শিল্পের প্রতি তারা যে বেশি করে ঝুঁকে পড়ে এবং পূর্ণ মূল্যায়ন করতে থাকে। মানে বুঝতে পারলেন, যখন এই যে আন্দোলনগুলো শুরু হয়, এটা হচ্ছে ফবিজমে, তখন হচ্ছে শিল্পীরা কি হইল, গথিক, তারপরে আপনার পারস্য। গথিক মানে হচ্ছে গ্রিক ট্রিক যে অঞ্চলের কথা বলতেছি, গথিক, পারস্য এবং ভারতীয় যে শিল্পধারার যে সিস্টেমটা ছিল, আমাদের উপমহাদেশে যে কালচারটা ছিল, যেমন এর আগেও আমি বলেছি, যেমন ধরেন যে রাবণের 9টা না 10টা মাথা দেখানো হতো, দুর্গার অনেকগুলো হাত দেখানো হতো। এই ধরনের এই যে বিমূর্ত ভাবনা, এগুলো কি বাস্তবধর্মী? এগুলো কিন্তু একটা বাস্তবধর্মী না, তাই না? কিন্তু এগুলো আমাদের কল্পনা শক্তি থেকে আমাদের এইগুলোর হচ্ছে উন্মেষ ঘটেছে। তখন কি করলো, যে এই ইমপ্রেশনিজমের পরে যখন ফবিজমটা আসলো, ফবিজম আসার পরে শিল্পীরা হচ্ছে এই যে এই গথিক, পারস্য বলতে যে আপনার মধ্যপ্রাচ্যের যে অঞ্চলগুলো এখন, সেটা আর হচ্ছে ভারতীয় শিল্পের প্রতি ঝুঁকে পড়ে এবং পুনর্মূল্যায়ন করতে থাকে। মানে পূর্ব যুগে যে ধরনের বিমূর্ত শিল্পকলা হতো, বিমূর্ত বলতে যে বললাম দুর্গার অনেকগুলো হাত, কিন্তু আসলে তাই নাই, হয় না কখনো। রাবণের অনেকগুলো মাথা, কিন্তু আসলে সেটা বাস্তবে সম্ভব হয় না। বা ধরেন যে এই যে ইঁদুর, শিবের নাকি কাকের সাথে ঘুরে বেড়ায়, আর বিভিন্ন রকম ব্যাপারগুলো আছে না, একজন আরেকটার সাথে সম্পৃক্ত থাকে। তো তখন এই জিনিসগুলোর যে অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, তখন হচ্ছে মানুষ এগুলোর প্রতি ঝুঁকে পড়ে। শিল্পীরা নৃতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব বিষয়ক শিল্পকলার সংগ্রহ এবং সেগুলো প্রত্যক্ষভাবে অঙ্কনে বেশি মনোযোগী হয়ে পড়েন। তার মানে এখানে একটা ঘটনা ঘটছে, ইমপ্রেশনিজম শিল্পের যখন হচ্ছে 1904 সালে শিল্পীরা যখন একটা প্রতিবাদ শুরু করে, তখন প্রতিবাদ করার ফলে কি হলো, প্রতিবাদ করার পরে তখন হচ্ছে প্রত্নতত্ত্ববিদ যারা আছে এবং যারা বিভিন্ন আপনার যে ফবিজমের শিল্পীরা আছে, তখন যে আন্দোলনটা গড়ে তোলে, সেই আন্দোলনটার নামই তো হলো ফবিজম। এবং এই ফবিজমের শিল্পীগুলা কি করলো, এই যে ওরা হচ্ছে এই যে গতানুগতিক যে ধারা, সেই ধারাকে ভেঙে এই যে বিমূর্ত যেটাকে আমি বারবার আবারও একই উদাহরণ দিচ্ছি, যেমন দুর্গার আমরা অনেকগুলো হাত দেখতে পাই বা রাবণের অনেকগুলো মাথা দেখতে পাই, কিন্তু আসলে বাস্তবে এটা সম্ভব না। এটা জাস্ট আমরা কল্পনা শক্তিতে ধারণ করে এগুলো হচ্ছে মানুষের সামনে উপস্থাপন করা হয়। তখন কি হলো, প্রত্নতত্ত্ববিদ এবং নৃতত্ত্ববিদ যারা আছে, তারা এই যে এই জাতীয় যে এলিমেন্টসগুলো আমাদের প্রকৃতিতে আছে, সেই এলিমেন্টসগুলোকে সংগ্রহ করে সেগুলোকে নিয়ে ছবি আঁকা শুরু করলো, এবং সেটার নামই হচ্ছে ফবিজম। ওকে, মনে থাকবে। এই আন্দোলনের মূল বৈশিষ্ট্য হলো আবেগের উপর বেশি জোর দেওয়া, যেটা আমি বললাম যে আবেগ কাজ করতেছে, আবেগের উপর বেশি জোর দেওয়া, ইচ্ছামতো রং এবং ডিজাইনের ব্যবহার করা হয় চিত্রগুলিতে। মাতিস, এখানে কয়েকটা শিল্পীর নাম আমি আবার টিক দিয়ে দিই।
হেনরি, এর নাম হচ্ছে হেনরি মাতিস, শুধু মাতিস লেখা আছে এখানে, আতিসটা পড়তে হবে। আর নামই আছে তিনটা, এই মাতিস আর আতিস, দুটো মনে রাখলেই হচ্ছে, কাউটা আর মনে থাকবে না আপনাদের। স্যার তো এই আন্দোলনের মূল বিষয় বস্তু ছিল হচ্ছে শিল্পীরা কি করতো, প্রকৃতির যেমন হচ্ছে বিভিন্ন রকম রূপ আসলো, আসার পরে অনেক রকম রূপ রং যখন বেরোলো তখন সেটা কি হলো, ইমপ্রেশনিজম। এখন ভুলে গেছেন? না 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 তখন প্রথমটা ইমপ্রেশনিজম হলো। এই ইমপ্রেশনিজম আবার কি করলো, নৃতত্ত্ববিদ এবং ভূতত্ত্ববিদরা হচ্ছে খেপে গেল। খেপে যাওয়ার পরে বললো, হেই কি সব ছবি টবি আঁকে এইসব যুগের শিল্পীরা, এই ছবি চলবে না। আর আবার নতুনভাবে ছবি টবি আর চলবে না, এখন নতুন ধারার ছবি তৈরি করতে হবে, সেটা নাম হচ্ছে ফবিজম, যার মূল বৈশিষ্ট্যই হচ্ছে ইচ্ছা মতো রং, যেখানে ইচ্ছা সেখানে রং দাও, যা মনে চাই তাই আঁকাও। এবং নৃতত্ত্ব ভূতত্ত্ববিদ যেগুলো ছিল, হ্যাঁ, সেগুলোকে হচ্ছে ফলো করে তার চিত্রগুলা মূলত আঁকানো এবং নিজের ইচ্ছা মতো ডিজাইন এই ছবিতে ব্যবহার করাই হচ্ছে এই ফবিজমের মূল বৈশিষ্ট্য, যেটা শুরু হয় 1904 সালে। হ্যাঁ হ্যাঁ করলে হবে, খুব কঠিন লাগতেছে। 1904 সালে শুরু হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, কেমন? জি স্যার। আচ্ছা, এই হলো আমাদের ফবিজম শৈশব। এবার আমরা আসবো হচ্ছে কিউবিজম। এটা একটু মজা, আমরা একদিনে সবগুলো পড়াতে পারবো না, বুঝছেন? একদিনে এগুলা বললে আপনারা সব ভুলে যাবেন। আমি তিনটা তিনটা করে পড়াবো, কারণ এখান থেকে আপনাদের প্রচুর প্রশ্ন আসবে এবার। ওকে? জি স্যার। আচ্ছা, এবার আসি আমরা কিউবিজম। কিউবিজম বা সংক্ষেপে যদি কিউবিজমকে ভাঙেন তাহলে কিউবিজম, বিষয়টা এমন দাঁড়াচ্ছে। দেখেন, ফবিজম আন্দোলনের শিল্পীরা কিউবিজম হয়, কিউবিজমও হয়, এখানে ভুল লেখা আছে, গড়ে তোলেন। এর প্রধান ভিত্তিদাতা ছিলেন পৃথিবীর পিকাসো। পহেলা পিকাসো না পাবলো পিকাসো হবে? পহেলা পিকাসো দিছে, এটা পাবলো পিকাসো। আপনি যেটা উচ্চারণ করলেন সেটাই সঠিক, ফরবিজম না, ফবিজম। ফফ জি স্যার। ফফ ইজম। আমার জি। ভ লাগাবো স্যার। ভয় বলছি কেন দেবেন? ফবিজম না। এই ফবিজমটাও বা ফবিজম যদি আপনার দুটো সন্দেহ থাকে, এই সন্দেহ জিনিসগুলো একটু গুগলে সার্চ করলে তো হয় যে ফবিজম না ফবিজম, তখন আপনারা ন্যাচারালটা দেখতে পাবেন, কেমন? আচ্ছা, এখন হ্যাঁ না, এগুলো ভুল আছে, যেখানে যেখানে ভুল আছে আমি লাল কালি দিচ্ছি। আচ্ছা দেখেন, ফবিজম আন্দোলনের শিল্পীরা কিউবিজমের প্রধান ভিত্তিদাতা ছিলেন হচ্ছে বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো। পাহেলে পিকাসো না, পরে ব্রাক ফবিজম ছেড়ে পিকাসোর ভাবধারাতে যোগ দেন। ঠিক আছে, তাদের নতুন ধারা ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা এবং প্রচুর অধ্যবসায়ে এই ধারাকে প্রতিষ্ঠিত করেছিল। তারা প্রকৃতি ও জনজীবনের আকারকে জ্যামিতিক ফর্মের মাধ্যমে প্রকাশ করে অনুভূতি গভীরে নিয়ে যায়। বস্তুর সংযুক্তি হারানো এবং এর পুনর্গঠনের ধারায় গতিশীল হয়। তারা রং এবং ফর্মের অধিকতার সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন পৌঁছাতে স্থানে সক্ষম হয়েছিলেন। তারা মানুষের দেহের ফর্মকে অনিশ জড়বস্তু হিসেবে বিবেচনা না করে, কিউবিজমটা হচ্ছে এই যে ফবিজমের শিল্পীরা কি করলো, এরা হচ্ছে আবার এই যে প্রাকৃতিক ধারা, এই যে বিমূর্ত ধারা, তারপরে যে যেগুলো বললাম দুর্গা হ্যাঁ যে উদাহরণটা দিলাম, সেই ধারাতে ছবি আঁকতে শুরু করলো। এখন এই ধারাতে ছবি আঁকতে আঁকতে আবার হচ্ছে যে আর্টিস্টটা খেপে গেল, এটা আবার কি শুরু করলো এরা। একটা যে ইমপ্রেশনিজম ভাঙার পরে কিউবিজম আসলো, আবার এরা কিউবিজমের মধ্যে এগুলো শুরু করলো, আবার এই কিউবিজমের জন্য হচ্ছে আন্দোলন শুরু হলো। সে আন্দোলনটা যে এই যে আমরা যে পড়লাম না, আমরা ফবিজমটা পড়লাম না, যে মানুষ হচ্ছে ইচ্ছা মতো রং ব্যবহার শুরু করলো, ইচ্ছা মতো যে কোনো আকার, বেশি বেশি রং, বেশি বেশি স্টাইলে নিজের মতো করে ছবি আঁকা শুরু করলো। এতে আর্টিস্টরা আবার বিরক্ত হয়ে গেল। বিরক্ত হওয়ার পরে যখন কিউবিজমটা আসে, তখন কি করলো, এই কিউবিজমের যে ধারা, এই ধারাতে ফবিজমের যে শিল্পীরা, যেটা আমরা আগে পড়লাম, ওই শিল্পীরা আবার এই ধারাতে যোগ দিল, বললো আমরা ওই ধারাতে ছবি আঁকবো না। মানে 100 বছর চলে গেল, আরো ধরেন আরো 100 বা 50 বছর ধরেন চলে গেল, বললো যে আমরা এই ধারাতে আর ছবি আঁকবো না, আমরা এখন নতুন ধারাতে ছবি আঁকবো। আবার তারা কি করলো, আবার তারা হচ্ছে প্রকৃতির যে আবার সুন্দর রূপের যে রঙের যে ব্যবহার, বস্তুনিষ্ঠ ব্যবহার এবং সঠিক ব্যবহার,
এবং এই ব্যবহারগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলাটাই ছিল হচ্ছে কিউবিজমের লক্ষ্য। এখন এই কিউবিজমটা আগের রিজমে যেমন কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, ছিল যে যেভাবে ইচ্ছা সেভাবে রং ব্যবহার করতো, যে যেভাবে ইচ্ছা সেভাবে ফর্ম ব্যবহার করতো, কোনো মানে ভাব ধারাই ছিল না। তখন এই যে কিউবিজম মানে হচ্ছে যে কিউব বলতেছি না, চারকোনা কিউব বা ত্রিভুজ টাইপের কিউব বা যেভাবে হোক কিউব তো হয়। কিউব মানে এখানে বোঝানো হয়েছে যে সঠিক মাপ ধারার মধ্যে, নির্দিষ্ট আকার আকৃতির মধ্যে, নির্দিষ্ট বিষয়বস্তুর মধ্যে সুন্দর করে সবগুলো সাজানো গোছানোর মাধ্যম দিয়ে কিউবিজমটাকে বোঝানো হচ্ছে। কিউব মানে কি, একটা বক্স থাকে না, একটা ঘর, যে ঘরের মধ্যে বাইরে বেরোলে তার কিউবিজম থাকে না, থাকে, তার মানে সাজানো গোছানোর বিষয়। তো এই ফবিজমের যেগুলো হচ্ছে যে উল্টাপাল্টা বিষয়গুলো ছিল সেটা হচ্ছে এই কিউবিজমে এসে সুন্দর করে আবার সাজাই দিচ্ছে বিভিন্ন রকম যত ধরার। দেখবে যে অ্যাবস্ট্রাক্ট অনেক শিল্প আছে, কিউবিজম দেখবেন যে ত্রিভুজ, চতুর্ভুজ, হ্যাঁ, আর অন্য যে কিউবগুলো আছে এখানে দেখবেন বিভিন্ন কিউব স্টাইলের ছবিগুলো আছে। ওই ছবিগুলো যত ধরনের ধারা আছে সবগুলো ধারণা করবে যে এটা হচ্ছে 1800 শতকের ছবি। এই ছবিগুলো সম্ভবত এই ইজমের। আপনারা এখন টুকটুক করে এই ইজমগুলো একটু পড়লেই বুঝবেন যে এটা অমক শতকের ছবি, এটা 1600 শতকের ছবি, বা এটা 2000 শতকের ছবি। এখন আপনারা ধীরে ধীরে ছবি প্রকারভেদগুলো বোঝা শিখবেন। বোঝা গেছে? ম্যামের মনে একটু বুঝতে কষ্ট হচ্ছে না? সমস্যা নাই, আমি বোঝা দিচ্ছি। তো এই ধারা তখন তারা মানুষের দেহের ফর্মকে 29 জড়বস্তু হিসেবে বিবেচনা না করে ভর এবং আকারের কার্যকলাপ, মানে ভালো আছেন স্যার, ভর এবং কার্যক্রম। তো ভর এবং আকারটা মানে হচ্ছে আমার তো একটা ভর আছে, তাই না, আমার একটা আকারও আছে। তাহলে আমার ভরটা তো কোথায় পড়ছে? মেঝেতে। আপনার ভর কোথায় পড়ছে? মেঝেতে। আপনার আকারটা কে নিচ্ছে? ব্রেঞ্চ, তাই না? তো এই যে ভর এবং আকৃতি এবং রঙের সঠিক ব্যবহার এবং এগুলা, যেমন এটার একটা ফর্ম আছে, এবং এই টোটাল বিষয়গুলোকে ঠিক রেখে এগুলোকে জাস্ট ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কিউব টিউব দিয়ে নতুন ধরনের ছবি যে তৈরি করা হয়েছিল সেটার নামই হচ্ছে কিউবিজম। এবং এই কিউবিজমের মধ্যেই হচ্ছে এর বিখ্যাত শিল্পী হচ্ছে পল সেজান, পাবলো পিকাসো, হেনরি মাতিস। এখন এটা কি করছে জানেন? এই যে কিউব টিউব দিয়ে বিভিন্ন রকম শিল্পীর ছবি টবি আঁকা দেখে এখন একজন এই যে হেনরি মাতিস উপহাস করছিল, উপহাস করে বলতেছিল যে হ্যাঁ এগুলো এই ধারার নাম হওয়া উচিত হচ্ছে কিউবিজম। উপহাস করে নাম দিয়েছিল এবং সেই নামটাই হচ্ছে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়ে নাম হয়ে যায় হচ্ছে কিউবিজম। বোঝা গেছে? এই যে আপনারা এখন অনেক দেশের নাগরিকদের, কোন দেশের নাগরিক থাকলে ওরা ফ্রান্সেরই হয় বেশিরভাগ। হ্যাঁ রাইট, ওটাই বলতেছি যে আমরা কিন্তু এখনো বুঝি নাই যে কোন দেশের নাগরিকদের কি ধরনের নাম হয়, হ্যাঁ কেমন হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই যে মাইকেল জর্ডান, মাইকেল ফেলপস, হ্যান ত্যান, এগুলো সাধারণত মনে করবেন আমেরিকান। ব্রিটিশদের মনে করবেন যে ব্রুক, হ্যারি, রাসেল, হ্যাঁ, তারপরে যাই হোক অ্যান্ড্রি স্ট্রফ, এই টাইপের যেগুলো নাম সেগুলো মনে করবেন হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এগুলো। আবার যখন মনে করবেন যে রুথ ভ্যান ডারিক ফর পিস, এগুলো যখন মনে করবেন তখন দেখবেন যে হচ্ছে হল্যান্ড। আবার যখন মনে করবেন যে এই যে লিওনার্দো দা ভিঞ্চি, ইঞ্চি, ভিঞ্চি, চিনচি, চতুলি এই ধরনের নাম শুনলে মনে করবেন ইতালিয়ান। ঠিক আছে, তো এরকম অনেক রকম ভাব থাকে। এই ভাবগুলো আস্তে 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 আপনারা বোঝা শিখলে গোটা বিশ্বের সম্পর্কে ধারণা পাবেন। আপনারা তো এখনো মায়ের কোলেই পড়ে আছেন না? মায়ের কোল থেকে বেরোতে পারছেন? সবাই তো কম্বল দিয়ে জড়াই আছেন। আচ্ছা, এখন আমি আরেকটা পড়াবো আজকে, তারপরে আর বাদ বাকিগুলো রেখে দিব। বাদ বাকিগুলো আরেকদিনের জন্য, একদিনে এত পড়লে বুঝতে পারবেন না। একটা পড়াবো হচ্ছে বিমূর্ত চিত্রকলা, অ্যাবস্ট্রাক্ট আর্ট। কানোদিনোসোকি ছিলেন বিমূর্ত চিত্রকলার জন্মদাতা। আসলে নামটা সঠিক কিনা একটু ভালো করে দেখে নিন, আশা করছি সঠিক। তিনি এইসব চিত্রগুলোতে অঙ্গবিন্যাস, রেখা, আকার এবং রং এমনভাবে প্রয়োগ করতেন যা দেখে কোনো পরিস্থিতি বস্তুর সাথে সম্পর্ক নির্ণয় করা যায় না।
এই চিত্রগুলোর কম্পোজিশন করার সময় নকশা এবং টেক্সচার যত্ন সহকারে পরীক্ষা নিরীক্ষা করা হতো। এক কথায় বলা যায় শিল্পী তার চারপাশে অবস্থিত বিভিন্ন বিষয়বস্তুর একটি বা দুটি গোপনীয় গুণগুলোকে শুধু রঙের মাধ্যমে প্রকাশ করেন। এই শিল্পী ধারাতে এই ধারা অনুসারে শিল্পীরা হলেন বেন নিকলসন, মার্ক রথকো। এই যে নিকলসন, হাডসন, হ্যানসন, এগুলো আবার চলে যাবে হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে, ডেনমার্ক, অস্ট্রিয়া, এদের অঞ্চলের এই মানুষগুলোকে বোঝায়। মার্ক রথকো ইনি আবার হচ্ছে ইংল্যান্ডের। হ্যাঁ, তো এটাই পড়াবো। এখানে বিমূর্ত বলতে আমি একটু আগে বললাম না যে কোনো আকার আকৃতি থাকবে না, শুধুমাত্র রঙের মাধ্যমে যখন কোনো কিছুকে প্রকাশ করা হয় সেটা একটা আকার ধারণ নাই। যেমন বললাম কি যে সাদা রং কিসের প্রতীক? শান্তির। সবুজ রং প্রতীক হচ্ছে বিজয়ের। লাল হচ্ছে যেমন ভালোবাসা তেমনি হচ্ছে বিপদের। কালো হচ্ছে শোকের। হলুদ হচ্ছে বিষণ্ণতার। নীল হচ্ছে বেদনা, আবার ভালোবাসারও। এরকম প্রতিটা রঙেরই একটা প্রকাশ আছে। সেই রঙগুলাকে হচ্ছে বিভিন্ন টেক্সচার ব্যবহার করতো। যেমন দেখবেন পেন্টিং করার সময় এই যে কাপড়গুলো দেখবেন একটু খসখসা। এই খসখসা কাপড়ে কি করতো? প্লাস্টিক পেইন্ট হচ্ছে এবড়ো থেবড়ো ভাবে লাগাতো, তাতে এক ধরনের টেক্সচার পাওয়া যেত। তো বিমূর্তটা হচ্ছে যে কি করতো? এই যে আপনার কানোদিন সকি, ইনি ছিলেন হচ্ছে বিমূর্ত চিত্রকলার জনক। এর হচ্ছে গোপনীয় গুণাবলী হচ্ছে শুধুমাত্র রঙগুলো যে ব্যবহার করতো, এটাকে অনেক গবেষণা করতো যে আমি যে এখানে হলুদ রংটা দিব, তার মানে আমার এখানে একটা বিষণ্ণতা ভাব আসছে ছবির, এখানে কোনো একটা কষ্ট এখানে হয়তো আমি দেখতে পাচ্ছি। এই কষ্টটা কিভাবে আসলো, কষ্টটা কই থেকে আসলো, কষ্টটার আগে তো একটা বিপদ ছিল, বিপদ থেকে তো কষ্টটা আসছে, সেই বিপদের রংটাও দিত। বিপদ দেওয়ার পরে বিমর্ষ দেওয়ার পরে ভালোবাসা। এইভাবে গবেষণা করতো আর্টিস্টরা। গবেষণা করে সেই রংগুলোকে সুন্দরভাবে সাজিয়ে যখন আমাদের সামনে উপস্থিত করা হতো, তখন সেটাকে আমরা কোনো আকার বুঝতে পারতেছি এটা কি আছে। এ ধরনের ছবি দেখছেন কখনো? অ্যাবস্ট্রাক্ট আর্ট, কিচ্ছু বোঝা যায় না, শুধু রং এবড়ো থেবড়ো হ্যান ত্যান, কিচ্ছু বোঝা যায় না। এখন থেকে নতুন করে ছবিগুলো দেখা শুরু করবেন, দেখবেন এখন একটু একটু করে বুঝতে পারতেছেন। আর যে আজকের পর থেকে এখন দেখবেন একটু একটু বুঝতে পারতেছেন যে রঙের ব্যাপারগুলো দেখবেন যে কি কালার রং আছে, তখন ভাববেন যে এই রঙের মানে তো এটা, এই রঙের মানে তো এটা। তার মানে বেশি পরিমাণে লাল রং, তার মানে বেশি বিপদ বা বেশি ভালোবাসা, সেটা দেখবেন। বেশি পরিমাণে সবুজ বা সাদা, তার মানে এখানে শান্তির বিষয়টা বেশি আছে। এই জিনিসগুলো একটু ভাববেন আর ছবিগুলো দেখবেন, এবং দেখবেন যে আকৃতি আকার আছে কিনা, 4 কোণা 3 কোণা, বা রঙের কোনো পার্সপেক্টিভ আছে কিনা। এই জিনিসগুলো দেখবেন এখন ডিটেলস আপনারা ছোটখাটো করে ছবিগুলো বোঝা শিখবেন। তখন তাকিয়ে থাকবেন 10 মিনিট 15 মিনিট ধরে, তখন আপনাকে মানুষ এখন থেকে বলা শুরু করবে আপনিও পাগল। এই দুদিন আগে কিন্তু আপনারা পাগল ছিলেন না। এখন অ্যাবস্ট্রাক্ট শিল্পকে যখন দেখতে যাবেন, এখন তো জিনিসগুলো বুঝতে পারতেছেন একটু একটু করে যে অ্যাবস্ট্রাক্ট শিল্পটা কি। এখন যখন এই যে বোঝার চেষ্টা করবেন, তখন মানুষ আপনাকে বলবে পাগল, কি দেখে, এর মধ্যে কি আছে দেখা দেখতেছে, পাগল হয়ে গেছে। তাই না? আপনারা সবাই বুঝতে পারতেছেন যারা অনলাইনে আছেন? হ্যাঁ, ওরা তো বেশি বুঝে স্যার। তো এই জন্যই হচ্ছে। তো এখন থেকে আপনাদেরকে কি বলবে? এখন থেকে অন্যান্য মানুষ যখন ছবির দিকে তাকাবে, তখন আপনাদেরকে এখন থেকে মানুষ পাগল বলবে। কারণ আপনারা জেনে ফেলছেন, এখন তো আপনারা অ্যাবস্ট্রাক্ট শিল্প দেখলে আপনারা, আমার ধারণা, অন্তত পক্ষে 5 মিনিট তাদেরকে বোঝার চেষ্টা করবেন কি ঘটনা, কি ঘটাইছে একটু দেখি। কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখবে হ্যাঁ এই আন্দাজে আছে, কি আছে জানি না, কিছু না বুঝি না, চলে গেছে। কিন্তু আপনারা এখন ছবির সামনে দাঁড়ালে চোখ আপনাদের আটকে যাবে, কারণ আপনারা এখন সেই ছবিগুলার থিওরিক্যাল বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন। যেটা এই যে আমরা অনেকে যেহেতু নতুন আসলাম, আমরা এবার একটু রিভিউ দিই। তাহলে আজকে আমরা কি কি পড়লাম দেখেন। আজকে আমরা যে কটা পড়লাম সে কটা আপাতত মুছি। আমরা আজকে হচ্ছে আজকে 4টা, আবার সামনের দিন পড়বো বাকি যেগুলো থাকবে। আপনি এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন ইমপ্রেশনিজম পড়তে শুরু করলাম, তখন কি পেলাম বলেন তো দেখি, এখনই কতটুকু মনে আছে? আধুনিক যুগ কত সালে শুরু হয়? 18 শতকের পর প্লাস 18 শতক থেকে। হ্যাঁ, 1800 শতকের পর থেকে আধুনিক যুগে শুরু হয়। আচ্ছা, আধুনিক যুগের মূল বিষয়বস্তু কি ছিল? পেশি শক্তির পরিবর্তে বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা, এবং যার ফলশ্রুতিতে নতুন একটা ধারা জন্ম হয়, যেটার নাম হচ্ছে আধুনিক যুগ বা আধুনিক শিল্পকলা, যার শুরু হচ্ছে 1800 শতকের পরে।
এটাই হচ্ছে শিল্প আন্দোলন, এটি একটি শিল্প আন্দোলন। এই কথাগুলো, এই যে কথাগুলো বললাম, কেউ যদি মনে চান যে আধুনিক শিল্পকলা কি, একটু লিখলেই হচ্ছে, বোঝা গেছে? আধুনিক শিল্পকলা এটাই হচ্ছে আধুনিক শিল্পকলা। তারপরে বললাম হচ্ছে আপনার ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজমে কি বললাম? এই যে আপনার বস্তুনিষ্ঠ যে ব্যাপারগুলো পড়লাম, যে হচ্ছে প্রকৃতির যে আলোগুলা যেভাবে আসে, সকাল থেকে আলোগুলা কিভাবে ওঠে, ঠিক আছে, দুপুরে আলোগুলা কিভাবে দেখায়, সন্ধ্যার সময় আলোগুলা কিভাবে দেয়, শিল্পীরা এই আলোগুলাকে অনেক সুন্দর করে বাস্তবে যা আছে সেভাবে ছবিতে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে দেখাচ্ছে, মানে নির্দিষ্ট একটা ধারার মধ্যে, মানে পৃথিবীর অন্যান্য ধারাগুলো বাদ দিয়ে নতুন একটা ধারা আসছিল, সেটা হচ্ছে আধুনিক যুগ ধারা আসলো। এসে তারা বিভিন্ন রকম শিল্পকর্ম তৈরি শুরু করলো। তখন একটা যুগের সৃষ্টি হলো যার নাম হচ্ছে ইমপ্রেশনিজম। এটার 1905 সালে এটি একটি প্যারিসে প্রদর্শনীয় হয় এটা নিয়ে, ঠিক আছে। তারপরে আসলে হচ্ছে কি বললাম আরেকটা, কিউবিজম, তাই না? এই কিউবিজমের শিল্পীরা আবার হচ্ছে যে খেপে গেল, হ্যাঁ কি একটা ধারাতে আন্দাজে সব ছবিকর্ম এঁকে টেকে দুনিয়ার বিশ্রী একটা অবস্থা করে ফেলছে, যার আপনাদের ছবি টবির কোনো ভ্যালুই নাই। এভাবে ওরা আবার ওই যে বিএনপি আওয়ামী লীগ শিবিরের মতন আবার আন্দোলন শুরু করলো। পরে এবার নতুন একটা আন্দোলনের নাম দিল, সেটার নাম দিল কি? ফবিজম, রাইট। ফবিজমের পরে তারপরে ফবিজমের পরে আবার হচ্ছে খেপে গেল এক ধরনের মানুষ, তখন আসলো হচ্ছে কিউবিজম। কিউবিজমের পরে হচ্ছে মানুষ খেপে গেল, তারপরে আসলো কি? বিমূর্ত চিত্রকলা। হ্যাঁ, এখন এই যে এখন বললাম 1 2 3 4টা, এই চারটাই হচ্ছে এক একটি আন্দোলন, মানে স্টেপ বাই স্টেপ এর আসতেছে। হ্যাঁ, এক একটি আন্দোলন। বিমূর্ত তো বললাম যে বিমূর্তের জনকের নাম হচ্ছে কানোদিনোসকি, ছিলেন বিমূর্ত চিত্রকলার জনক। আচ্ছা, তার আগে বললাম কিউবিজম। কিউবিজমের ধারার মানে হচ্ছে যে পাবলো পিকাসো ছিলেন এই ইজেমির ভিত্তিদাতা বা প্রস্তুতকারী, এবং হেনরি মাতিস তুচ্ছ তাচ্ছিল্য করে এর নাম ছিল হচ্ছে কিউবিজম, যার ধারাগুলো ছিল হচ্ছে এরা রঙের গবেষণা করে ব্যবহার করা। গবেষণা বলতে কি বললাম? যে ওই যে একটু আগে বললাম না যে এই রং দিয়ে এই ভাব বোঝায়, ওই রং দিয়ে ওই ভাব বোঝায়। এই রঙগুলোর মধ্যে যখন হচ্ছে আর্টিস্টটা যখন হচ্ছে যে গবেষণা করলো, গবেষণা করে রঙগুলোকে যখন প্রকাশ করলো, তখন হচ্ছে যে সুন্দর করে প্রকাশ করার ফলে একটা ধারা জন্ম নেয়, সেটার নামই হচ্ছে কিউবিজম। এবং এই ধারার শিল্পকর্মগুলোকে একটা ধারার মধ্যে ফেললো, একটা ফর্মের মধ্যে ফেললো। 4 কোণা 3 কোণা 2 কোণা 1 কোণা করে ছবিগুলা, যেমন আমাকে ধরেন একটা 4 কোণা মোটিভের মধ্যে রাখলো, আমার হাতটাকে 4 কোণা করে দিল, কোনো কোনো জায়গায় রাউন্ড আছে না, এটাকে 4 কোণা করলো বা 3 কোণা করলো, এইভাবে নতুন একটা ধারা করলো হচ্ছে কিউবিজম। তারপরে আসলে যে বিমূর্ত, তার আগে তো ফবিজমই বললামই, ঠিক আছে, তার আগে ইমপ্রেসিজম। তো এই ধারাগুলা এখন গিয়ে খালি বাসায় একবার করে রিডিং দিবেন সবার আগে, মনে থাকবে? অ্যাড করেন। হ্যাঁ, তাহলে যদি আমি বলি যে আধুনিক শিল্পকলা কত সাল থেকে শুরু হয়? বলেন বলেন, অনলাইনে যারা আছেন বলেন, অফলাইনের গুলো পারে না, আপনারা বলেন। 1800 শতকের পর থেকে। আচ্ছা, এই জনকের মূল বিষয়বস্তুগুলো কি ছিল? এই আধুনিক যুগ সম্পর্কে একটু বলেন দেখি যে একজন। যে পেশি শক্তির পরিবর্তে বুদ্ধি শক্তিকে রূপান্তরিত করে বিভিন্ন নৃতত্ত্ব এবং ভূতত্ত্ব বিষয়গুলো গবেষণা করে সেটা একটা নতুন যুগের সৃষ্টি হয়। যুগের নাম হচ্ছে আধুনিক যুগ। এই যুগের বেশ কিছু আন্দোলন আছে, 6 থেকে 7টা আন্দোলনের সমষ্টি হচ্ছে আধুনিক যুগের মূল ভিত্তি। সেই সমষ্টিগুলো কি কি? সেই সমষ্টিগুলো হচ্ছে ইমপ্রেশনিজম, ফবিজম, কিউবিজম, বিমূর্ত চিত্রকলা, তারপরে দাদাইজম, তারপরে এক্সপ্রেশনিজম, তাই না? আরেকটা হচ্ছে যে এই কটাই, এগুলোই হচ্ছে মূলত ধারা। এই ধারাগুলো হচ্ছে দেখা যাচ্ছে 1800 শতক থেকে 1900 শতক পর্যন্ত একরকম, 1900 থেকে 2000 পর্যন্ত একরকম, বা 1900 থেকে 1950 সাল পর্যন্ত একরকম। এইভাবে আস্তে আস্তে বর্তমান এই যে 2024 সাল পর্যন্ত আমরা আসছি।
তাই না? তার আগে কি ছিল? তার আগে ছিল হচ্ছে আমরা প্রথমে গুহা চিত্র থেকে আমরা শুরু করছি। গুহা চিত্রের পরে কি আসছে? গুহা চিত্রের পরে হচ্ছে 2-3 হাজার বছর পরে আসছে যে সিন্ধু সভ্যতা, মায়া সভ্যতা, তারপরে আপনার হচ্ছে যে এই যে মেসোপটেমিয়া, মিশর, মানে এগুলো আসছে না, এগুলার পরে আসলো হচ্ছে খ্রিস্টের জন্মের পরে যে যুগগুলো আসলো, যেমন গুপ্ত যুগ, তারপরে হচ্ছে যে আমাদের যুগ আছে না বিভিন্ন রকম, এই যুগগুলো আসলো। এই যুগের পরে আরেকটা যুগ আসলো, সেটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ হচ্ছে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দকে বলা হয় অন্ধকার যুগ। এই সময় পৃথিবীতে কোনো কিছুর সৃষ্টি হয়নি, সব দিকে খালি কুসংস্কার আর কুসংস্কার, আর সব দিকে হত্যা করা হতো মানুষদেরকে। সেটা ইসলামেও আছে, সব জায়গাতেও আছে। যেমন যে কুসংস্কার ছিল না, যে মেয়েদেরকে হচ্ছে কি হিসেবে ব্যবহার করা হতো, দাস দাসী, তাদেরকে অন্য কোনো চোখে দেখাই হতো না, তাদেরকে সর্বনিকৃষ্টতম মানুষ হিসেবে মেয়েদেরকে গণ্য করা হতো। সেটা যুগ সময় ছিল হচ্ছে 1200 থেকে 1350 পর্যন্ত। ওকে, তারপরে তো এই যে বিমূর্ত বললাম। এখন এই 4টা জিনিস আপনারা আগে দেখবেন, তারপরে আমরা যাব হচ্ছে এক্সপ্রেশনিজম আর দাদাইজম, বা বাদ বাকি আর 2টা বা 3টা যেটা আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে পিউবিজম না। এই 3টা বা 4টা দেখবো আমরা সামনের দিন। ওকে।